হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই চলে আসছেন অলরেডি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা একটু জাস্ট শেয়ার করেন। তো আমরা যেখানে ছিলাম, যে ক্লাসে ছিলাম, যে জায়গায় ছিলাম, সেটা হচ্ছে যে কমপ্লিমেন্টের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। যে সাবজেক্ট একটা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হতে পারে, একটা নাউনের কমপ্লিমেন্ট হিসেবে দ্যাট ক্লজ ব্যবহৃত হতে পারে, দ্যাট ক্লজ ব্যবহৃত হতে পারে, এই ব্যাপারটা আমরা বলছিলাম। সো দেখুন, আমরা বলছিলাম যে আপনি একটা সেন্টেন্স বললেন যে আই এম হ্যাপি। এই পর্যন্ত যদি আপনি বলেন, আপনি যদি কারো সামনে এসে এসে বলেন যে আই এম হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি, আই এম হ্যাপি, আমি খুশি, এই ব্যাপারটা যদি আপনি বলেন কারো সামনে এসে, তাহলে সে আপনাকে প্রশ্ন করবেন আপনি কেন খুশি। ঠিক আছে, কারণ এই জায়গাটুকুতে এই যে আই এম হ্যাপি পর্যন্ত আপনি বললেন সেন্টেন্সটা, এই হ্যাপি পর্যন্ত যদি বলেন তাহলে এই হ্যাপি পর্যন্ত অর্থটা ক্লিয়ার হচ্ছে না। আই এম হ্যাপি, আমি খুশি। এখন কেন খুশি, কি কারণে খুশি, এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। যে কারণে এই হ্যাপি শব্দটি এখানে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না। হ্যাপি শব্দটি এখানে সার্থক নয়। এই হ্যাপি, কেন হ্যাপি, এই কারণটা না বললে হ্যাপির অর্থটা এখানে সার্থকতা পাচ্ছে না। এই হ্যাপির অর্থকে পরিপূর্ণ করার জন্য, কমপ্লিট করার জন্য আমাকে একটি ব্যাখ্যা এখানে প্রয়োজন। সেই ব্যাখ্যা হিসেবে আপনি একটা সেন্টেন্স নিয়ে আসবেন, যে এই সেন্টেন্স হ্যাপি এই জন্য যে ইউ ফাউন্ড এ নিউ জব, তুমি একটা জব পেয়েছো, নতুন জব পেয়েছো, এই জন্য তুমি খুশি। এই যে ইউ ফাউন্ড এ নিউ জব, আপনি এখানে একটা ক্লজ নিয়ে আসছেন, একটা সেন্টেন্স নিয়ে আসছেন, একটা সেন্টেন্সের ভিতরে আরেকটা সেন্টেন্স নিয়ে আসছেন। এখন একটা সেন্টেন্সের ভিতরে আরেকটা সেন্টেন্স এইভাবে পাশাপাশি বসানোর কোনো রাইট নেই। মানে এটা আপনাকে কানেক্টর দিয়ে কানেক্ট করতে হবে, অর্থাৎ কোনো একটা কনজাংশন দিয়ে কানেক্ট করতে হবে। সেই কারণে আপনি এই ক্লজটির সামনে একটা দ্যাট বসিয়ে দিবেন, যেটাকে আমরা বলি দ্যাট ক্লজ। এখন এই দ্যাট ক্লজটি কি করবে, এই হ্যাপিকে আপনার ব্যাখ্যা করবে, যে আই এম হ্যাপি, আমি খুশি। কেন খুশি, দ্যাট ইউ ফাউন্ড আ নিউ জব। এখানে দ্যাট শব্দটি হচ্ছে কনজাংশন। আমরা বলছিলাম কনজাংশনের যে যে সাউন্ডটি হবে সেটি কিন্তু কোনো রিলেটিভ প্রনাউনের মতো হবে না। যেমন আমি যদি বলি আই এম হ্যাপি দ্যাট ইউ ফাউন্ড এ নিউ জব, এর মানে হচ্ছে তুমি যে একটা নতুন চাকরি পেয়েছো। এই যে দেখুন, যে এর ব্যবহারটা দেখুন, তুমি যে একটা নতুন চাকরি পেয়েছো এই জন্য আমি খুশি, আই এম হ্যাপি দ্যাট ইউ ফাউন্ড আ নিউ জব। তাহলে আপনি যখন এইভাবে কোনো একটা সেন্টেন্স বলবেন, সেন্টেন্সের শেষে আপনি একটা অ্যাডজেক্টিভ দেখলেন যে আই এম হ্যাপি, আমি খুশি। এই খুশি কেন, সেটার জন্য আপনি জাস্ট একটা ক্লজ বসাবেন। খুশির কারণটা ব্যাখ্যার জন্য একটা সেন্টেন্স নিয়ে আসলেন, সেই সেন্টেন্সটার পূর্বে একটা কনজাংশন হিসেবে দ্যাট বসিয়ে দিবেন, তাহলে আপনার সেন্টেন্সটা কারেক্ট। তার মানে আপনি সেন্টেন্সটি কারেক্ট ভাবে লিখতে পেরেছেন। ব্যাপারটা আমি হয়তো বুঝাতে পেরেছি। তো আরেকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো বুঝবেন। দেখুন, শি ইজ স্যাড, সে হয় কি, খুবই দুঃখিত। শি ইজ স্যাড, ভারাক্রান্ত, শি ইজ স্যাড, সে
খুবই মনক্ষুণ্ণ, সে দুঃখিত, শি ইজ স্যাড। এখন দুঃখিত কেন, মনক্ষুণ্ণ কেন, মন খারাপ তার কেন, স্যাড সে কেন, এই যে কেন তার ব্যাখ্যা আপনি একটা ক্লজ দিয়ে দিবেন যে হি ইজ গোয়িং টু মুভ টু নিউ ইয়র্ক, সে নিউ ইয়র্কের দিকে যাচ্ছে, চলে যাচ্ছে, নিউ ইয়র্কে চলে যাচ্ছে, সেই ব্যাপারটার জন্য তার মন খারাপ। এখন আপনি এই ক্লজটি বলেছেন, এই ক্লজটিকে আপনি একটা কানেক্টর দিয়ে জাস্ট কানেক্ট করে দিবেন, সেটা হচ্ছে দ্যাট। এই দ্যাট আপনি কনজাংশন হিসেবে ব্যবহার করে তাকে আপনার এখানে বসিয়ে আপনার সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। তারপরে দেখুন জ্যাক ইজ অ্যানক্সিয়াস। অ্যানক্সিয়াস হচ্ছে কি, অ্যানক্সিয়াস হচ্ছে কি যে সে উদ্বিগ্ন, চিন্তামগ্ন, কেন, দ্যাট হি ডিডন্ট পাস দ্য টেস্ট। তারপরে দেখুন আনাস ইজ হ্যাপি। আনাস ইজ হ্যাপি, আনাস কি, খুব খুশি, আনাস ইজ হ্যাপি, আনাস খুশি। দ্যাট কেন খুশি, হিজ সিস্টার ওয়ান্টস টু ড্রপ আউট অফ হিজ স্কুল, তার বোন তাকে স্কুলে ড্রপ করবে, স্কুলে ছেড়ে দিয়ে আসবে, এই জন্য সে খুশি। তাহলে দেখুন এখানে একটা সেন্টেন্স বলেছি, সেই সেন্টেন্সের পূর্বে দ্যাট একটা কনজাংশন হিসেবে বসেছি, এটাকে বলা হয় দ্যাট ক্লজ, এবং এই ক্লজটি এখানে ব্যবহৃত হয়েছে এই হ্যাপি এই একটা অ্যাডজেক্টিভের অর্থকে পূর্ণতা দান করার জন্য, যে কারণে এই ক্লজটিকে আমরা বলি এটি একটি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ক্লজ বলি। নাম ভাষার ফাংশনাল এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর এটি কিন্তু একটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ বাট ফাংশন হচ্ছে তার কমপ্লিমেন্ট। স্যার এখানে দ্যাট রিলেটিভ হলে বাংলা কি হতো, যদি রেজাউল করিম বলছেন এখানে দ্যাট রিলেটিভ হলে কি হতো, এই পরিস্থিতিতে দ্যাট কখনোই রিলেটিভ হবে না, কারণ দ্যাট এর রিলেটিভ হওয়ার জন্য কি আবশ্যক, তার একটা অ্যান্টিসিডেন্ট আবশ্যক। দেখুন এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, অ্যান্টিসিডেন্ট নেই, কিন্তু যদি অ্যান্টিসিডেন্ট থাকতো সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে যে ব্যক্তি, যে মানুষটি, যে মানুষটি এখানে এসেছিল, যে ব্যক্তি এখানে এসেছিল, যে ব্যক্তি গান গাচ্ছিল, যে আমগুলো আমি পেরেছিলাম, যে আমগুলো আমি খেয়েছিলাম, এই ধরনের। যে এর পরপর দেখুন একটা নাউন বসাচ্ছি আমি, যে আমগুলো তুমি পেরেছো, যে আমগুলো তুমি এখানে নিয়ে এসেছো, এগুলো আমার পছন্দ হয়নি। যে ব্যক্তি মাঠে খেলাধুলা করছে সে আমার ভাই, যে ব্যক্তি মাঠে খেলাধুলা করছে সে আমার কেউ হয় না। এই যে দেখুন বারবার আমি বলছি যে ব্যক্তি, যে মানুষটি, যে বস্তুটি, এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। আর আপনি যদি বলেন আমি যে পরীক্ষায় ফেল করেছি এটার জন্য আমার কাছে খুবই খারাপ লাগছে, আমি যে পরীক্ষায় ফেল করেছি, দেখুন এখানেও আপনি যে এর সাউন্ড দিচ্ছেন, আমি যে পরীক্ষায় ফেল করেছি, তাহলে এখানে আপনার যেটা কি, এটা হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার করবেন, যে দ্যাট আই হ্যাভ ফেইলড, দ্যাট আই হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম, দ্যাট আই হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম, আমি যে পরীক্ষায় ফেল করেছি, ইজ ভেরি স্যাড নিউজ ফর মি, এটা খুবই দুঃখজনক খবর আমার জন্য। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা এখন দেখব নাউনের কমপ্লিমেন্ট আফটার নাউন, অর্থাৎ নাউনকে ব্যাখ্যার জন্য এখানে আমরা শিখেছি কি, একটা অ্যাডজেক্টিভকে ব্যাখ্যা করার জন্য আপনি নাউন ক্লজ, দ্যাট ক্লজ নিয়ে আসতে পারেন, আবার একটা নাউনকে ব্যাখ্যা করার জন্য আপনি একটা দ্যাট ক্লজ নিয়ে আসতে পারেন, নাউনকে ব্যাখ্যা করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন যে দি আইডিয়া, এই যে এখানে আইডিয়া শব্দটি হচ্ছে নাউন, দি আইডিয়া, এখানে একটা নাউন আছে, এই নাউনটাকে আপনি ব্যাখ্যা করবেন, আপনি এই নাউনের পরিবর্তে কিছু একটা সংজ্ঞায়িত করবেন। আইডিয়াটা কি, যদি আপনাকে প্রশ্ন করে আইডিয়াটা কি, তখন আপনাকে বলতে হবে দ্যাট পলিটিশিয়ানস ডোন্ট অলওয়েজ সে দ্য হোল ট্রুথ। দেখুন ব্যাপারটা বুঝেন কিনা, দি আইডিয়া এই ধারণাটি, ধারণা কি ধারণা, আপনি যদি প্রশ্ন করেন কি সেই ধারণা, তখন আপনার উত্তরে আসতেছে কি ধারণাকে ব্যাখ্যা করা হচ্ছে। দেখুন ধারণা কি, ধারণা দ্যাট পলিটিশিয়ানস ডোন্ট অলওয়েজ সে দ্য হোল ট্রুথ, রাজনৈতিক রাজে, রাজনৈতিক ব্যক্তিরা যে সবসময় পুরো সত্য কথা বলে না, পুরো সত্য ঘটনা বলে না, রাজনৈতিক ব্যক্তিবর্গরা যে কখনোই পুরো সত্য কথাটা তারা বলে না, এই ধারণা, এই ধারণা ইজ রং, এই ধারণাটা কি, ভুল। তো দেখুন এই যে মাঝে যে ক্লজটি আমরা এখানে প্রবেশ করিয়েছি, দ্যাট পলিটিশিয়ানস ডোন্ট অলওয়েজ সে দ্য হোল ট্রুথ, এটি জাস্ট এই আইডিয়ার একটা, আইডিয়ার একটা বর্ণনা, আইডিয়ার একটা ডেফিনেশন, যে আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে এটা, মানে ধারণা, এই ধারণাটা, ঠিক আছে। তো এই ধরনের আপনি কোন একটা নাউনকে ব্যাখ্যার জন্য যদি কোনো কিছু একটা জিনিস আবশ্যক হয়ে পড়ে, তখন সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি, এবং সেটা হতে পারে ক্লজ, হতে পারে ফ্রেজ, হতে পারে একটা নাউন। এটা এখানে নাউন ক্লজ হিসেবে দ্যাট ক্লজ ব্যবহৃত হয়েছে, এবং এখানকার দ্যাট শব্দটি একটি কনজাংশন। এটি দেখুন, এটি অনেকেই ভুল করে, এটিকে আপনি কি বলবেন, এটিকে বলবেন রিলেটিভ প্রোনাউন, কারণ এখানে দেখুন এখানে নাউন আছে, আপনার কাছে মনে হতে পারে নাউন আছে যেহেতু এই নাউনকে হয়তো দ্যাট বুঝাচ্ছে, যে দ্যাট আইডিয়া মানে ওই আইডিয়া, এরকম না, কিন্তু এটা কিন্তু যে ধারণা না, এটা কিন্তু এরকম না যে যে ধারণা, এরকম না, এটা হচ্ছে এই ধারণা, রাজনৈতিক ব্যক্তিরা যে পুরো সত্য কথা বলে না, এই ধারণাটি
ভুল। এই ধারণাটি ভুল। এটি হচ্ছে আপনার কনজাংশনের ব্যবহার। কিন্তু এটি যদি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হতো তাহলে এরকম হতো। যে ধারণাটি রাজনৈতিক ব্যক্তিরা করে থাকে, যে ধারণাটি দেখুন যে দিয়ে আপনার নাউনটা এভাবে বসাতাম। তখন সেটা রিলেটিভ প্রোনাউন হতো। দেখুন এই জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসে। বহুল পরীক্ষায় মানে মেক্সিমাম বেশিরভাগ কঠিন, কঠিন এক্সাম গুলোতে এগুলা প্রায় দিয়ে মানে এখানে যদি আপনাকে মনে করেন এখানে আন্ডারলাইন করে জাস্ট এখানে আন্ডারলাইন করা আছে। যদি বলা হয় যে আন্ডারলাইনের ক্লজটি আসলে কি ক্লজ? তো আপনারা জানেন রিলেটিভ ক্লজ হলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার সম্ভাবনা আছে। বেশ মেক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। সেক্ষেত্রে অনেকেই এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ দাগিয়ে আসবেন। কারণ এটা কি আপনি মনে করবেন এটা রিলেটিভ ক্লজ, এটা আইডিয়াকে ব্যাখ্যা করছে, আইডিয়ার পরিবর্তে আইডিয়াকে মডিফাই করতেছে। সে কারণে এটা কি? এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই ধারণা করলে কিন্তু আপনার ভুল হবে। এটা হচ্ছে কমপ্লিটলি একটা নাউন ক্লজ। এটাকে বলা হয় কি? নাউন ক্লজ। এবং এটা ইংলিশের একটা ফাংশনালি ব্যবহার হচ্ছে, এটাকে বলা হয় অ্যাপাজিটিভ ক্লজ। অ্যাপাজিটিভ ক্লজটা আমরা অ্যাপাজিটিভের ক্লাসে পড়বো। অ্যাপাজিটিভের অধ্যায় আছে আমাদের। কমপ্লিমেন্ট এবং অ্যাপাজিটিভের অধ্যায় আছে আমাদের। সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট এখানে জেনে রাখেন যে আমরা এইভাবে দ্যাট ক্লজকে ব্যবহার করতে পারি। দ্যাট ক্লজকে আপনার কোন একটা ওয়ার্ডকে ব্যাখ্যার জন্য, দি আইডিয়াকে ব্যাখ্যা করার জন্য। এখন এটা ব্যাখ্যা করছে বা এটা যে নাউন ক্লজ, এটা বুঝবেন কিভাবে? বুঝার শর্ত হচ্ছে আপনি দি আইডিয়াকে প্রশ্ন করবেন ধারণাটি কি? কি দিয়ে প্রশ্ন করবেন? দি আইডিয়া, ধারণা, ধারণাটি কি? তখন আপনি ব্যাখ্যা করে বলবেন দ্যাট পলিটিশিয়ানস ডোন্ট অলওয়েজ সে দ্য হোল ট্রুথ। রাজনৈতিক ব্যক্তিরা যে সবসময় আপনার সত্য কথাটা বলে না, এই ধারণাটা মিথ্যা। এইভাবে এক্সপ্রেশনটার বাংলাটা আপনার ফিল করতে হবে। আর এটাই যদি রিলেটিভ প্রোনাউন হতো তখন হতো যে ধারণাটি রাজনৈতিক ব্যক্তিরা করে থাকে, এরকম হতো। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আরেকটা উদাহরণ আমরা এখানে দিচ্ছি। মিস্টার জনসন অ্যাপ্রিসিয়েটস আওয়ার এফোর্টস। আমাদের প্রচেষ্টাকে জনসন কি করেছে? অ্যাপ্রিসিয়েটস করেছে, খুবই প্রশংসা করেছে, মুগ্ধ হয়েছে আমাদের এফোর্টসে। এই যে এফোর্টস আমরা এখানে বলেছি, এই প্রচেষ্টা এটি হচ্ছে একটি নাউন। এখন আমাদের প্রচেষ্টাকে সে কি করেছে? ভাবা দিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে। তো এখন এই পর্যন্ত যদি বলতাম তাহলে আমাদের যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টাটা কি, এই প্রশ্নের উত্তর কিন্তু থেকে যায়। আমাদের প্রচেষ্টাটা কি, এই যে প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আপনি একটা ক্লজ নিয়ে আসছেন। আমাদের প্রচেষ্টাটা হচ্ছে কি? উই হ্যাভ ব্রট, উই হ্যাভ ব্রট ইন এ লট অফ ডোনেশনস, উই হ্যাভ ব্রট ইন এ লট অফ ডোনেশনস। আমরা অনেক ডোনেশন এনেছি বা ডোনেশন সংগ্রহ করেছি। তো দেখুন এই জায়গায় এই যে ব্যবহারটা আমরা বলেছি, এই সেন্টেন্সটির সাথে আমরা দ্যাটকে জাস্ট কানেক্টর হিসেবে একটা কনজাংশন হিসেবে ব্যবহার করে দিলাম, যেটাকে আমরা বলছি দ্যাট ক্লজ। এখন এটা ট্রান্সলেটটা হচ্ছে কি? যে আমরা যে অনেক ডোনেশন এনেছি বা ডোনেশন অর্জন করতে পেরেছি, অনুদান আনতে পেরেছি, অনেক অনুদান অর্জন করতে পেরেছি, আনতে পেরেছি, এই ব্যাপারটা, এই প্রচেষ্টাকে মিস্টার জনসন কি করেছে? অ্যাপ্রিসিয়েট করেছে, আমাদেরকে প্রশংসা করেছে, আমাদেরকে ভাবা দিয়েছে। এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ব্যাপারটা বুঝতে পারলে আমরা দ্যাট এর কয়েকটা ব্যবহার এখানে শিখে ফেলেছি। একটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে দ্যাট। এবং প্রথম দিকে আমরা শিখেছি দ্যাট অ্যাজ এ নাউন, প্রোনাউন অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অ্যাজ এ অ্যাডভার্ব। এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন নতুন টপিকসে চলে আসছি, সেটা হচ্ছে আফটার রিপোর্টিং ভার্বস। রিপোর্টিং ভার্বের পর কনজাংশনের ব্যবহার। রিপোর্টিং ভার্বের পর কনজাংশনের ব্যবহারটা খুবই সিম্পল। এটা কারণ আমরা ন্যারেশনে শিখে আসছি। যেমন জেনিফার সেইড দ্যাট, জেনিফার সেইড কি বলল সেটা, এই যে জেনিফার সেইড কি বলল, সেই যে কি বলল এই প্রশ্নটির উত্তর যেটা, সেটা আমরা একটা সেন্টেন্স দিয়ে বলছি। দেখুন, শি ওয়াজ ইন এ হারি, শি ওয়াজ ইন এ হারি, সে তাড়াহুড়ো করছিল। শি ওয়াজ ইন এ হারি মানে সে তাড়াহুড়ো করছিল। জেনিফার সেইড সে তাড়াহুড়ো করছিল, জেনিফার সেইড সে তাড়াহুড়ো করছিল। এই যে এখানে একটা ক্লজ এবং এখানে একটা ক্লজ আছে, এই দুটি ক্লজের মধ্যে দ্যাটকে জাস্ট একটা কানেকশন হিসেবে ব্যবহার করেছি, আর কিছুই না। এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করেছি। এটি কিন্তু রিলেটিভ প্রোনাউন না। রিলেটিভ প্রোনাউন হলে একটা অ্যান্টিসিডেন্টকে সে ব্যাখ্যা করতো। তাহলে এখানেও ঠিক এরকম যে সে যে তাড়াহুড়া করছিল সেটা জেনিফার বলল। অথবা আমরা এভাবে ট্রান্সলেটটা করি যে জেনিফার বলল যে সে তাড়াহুড়া করছিল, এরকম। জ্যাক টোল্ড মি দ্যাট, জ্যাক আমাকে বলল যে হি ওয়ান্টেড টু মুভ টু নিউ ইয়র্ক। এভাবে ট্রান্সলেট করতে পারেন, আবার এভাবে করতে পারেন যে যে সে যে নিউ ইয়র্কে চলে যাবে, সে যে নিউ ইয়র্কে চলে যেতে চায়, সে যে চলে যেতে চায়, সে এটা আমাকে বলল। জ্যাক টোল্ড মি, সে আমাকে এটা বলেছিল। দ্য বস ইমপ্লাইড দ্যাট দ্য কোম্পানি ওয়াজ ডুইং ভেরি ওয়েল। কোম্পানি কি করেছিল? খুব ভালো করছিল, খুব ভালো পারফরমেন্স করছিল। এটা দি বস ইমপ্লাইড করেছে, ইমপ্লাই করেছে, বলেছে আর কি।
আরোপিত করেছে এরকম। তানভীর বলছেন হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্যাট অ্যাজ রিলেটিভ প্রোনাউন অর কনজাংশন ইন এ লাস্ট এক্সাম্পল। সো আমরা এটা তো বললাম কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন যে যখন আপনি দ্যাটকে দেখবেন যে রিলেটিভ প্রোনাউন হিসেবে সে অ্যান্টিসিডেন্ট নিচ্ছে তখন সেটা রিলেটিভ প্রোনাউন, আর যদি অ্যান্টিসিডেন্ট না নেয় তখন সেটা কি রিলেটিভ প্রোনাউন না, সেটা হচ্ছে আপনার কমপ্লিমেন্ট বলা হয়, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। এবং কিভাবে কমপ্লিমেন্ট সেটা বুঝবেন কিভাবে, বলছিলাম যে এটাকে প্রশ্ন করবেন। আগের যে ব্যবহারটা আছে দি আইডিয়া, যে ব্যবহারটা আছে সেটাকে আপনি বলবেন ধারণাটি কি, কি দিয়ে প্রশ্ন করবেন, কি দিয়ে প্রশ্ন করবেন। তাহলে যদি দেখা যায় যে এই ক্লজটির আনসার আসতেছে, এই ক্লজটি তার আনসার হিসেবে আসতেছে, তার মানে আপনি বুঝবেন যে এটি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ না, এটি হচ্ছে একটি নাউন ক্লজ, এটি হচ্ছে একটি নাউন ক্লজ। ঠিক আছে। আগেরগুলো দেখুন, আই এম হ্যাপি, আমি খুশি। এই অ্যাডজেক্টিভ হলে বলবেন কেন দিয়ে প্রশ্ন, আই এম হ্যাপি, আমি খুশি। কেন খুশি, কেন খুশি প্রশ্নের উত্তর যদি আপনার পরবর্তী ক্লজটি দেয় তাহলে সেটিকে বলবেন আপনি কমপ্লিমেন্ট, সেটি কিন্তু আপনার রিলেটিভ ক্লজ না, এটি হচ্ছে আপনার কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে এটি একটি নাউন ক্লজ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছেন। অ্যাডজেক্টিভ থাকলে সেই অ্যাডজেক্টিভে প্রশ্ন করবেন কেন দিয়ে, আর যদি কোনো নাউন থাকে তাহলে তাকে প্রশ্ন করবেন কি দিয়ে। তাহলে আপনি যদি সেই ক্লজটি আর পরবর্তী ক্লজের আনসার পান তাহলে সেই ক্লজটি কখনোই রিলেটিভ ক্লজ না। যদি কি বা কেন প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটা রিলেটিভ প্রোনাউন। আশা করি এই ব্যাপার এতটুকু পর্যন্ত বুঝেছেন। না বুঝলেও এর উপর কমপ্লিমেন্টের উপর আমাদের ক্লাস আছে, অ্যাপোজিটিভ যেটাকে অ্যাপোজিটিভ বলছি, অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ক্লজ নিয়ে আমাদের ক্লাস আছে, অ্যাপোজিটিভ ওয়ার্ড নিয়েও ক্লাস আছে। এই ব্যাপারগুলো আমরা ওখানে আরো ভালো করে শিখবো, ঠিক আছে। তারপর একটা এক্সক্লুসিভ ব্যবহার যেটা আমাদের ফেজ আমাদের গ্রুপে মানে কোথায় নিউজ পেপারে ব্যবহৃত হয়, দি ফ্যাক্ট দ্যাট, ঠিক আছে। এটি যদি আপনি আপনার রিটেন ইংলিশেও ব্যবহার করতে পারেন খুবই ভালো নাম্বার ক্যারি করতে পারবেন এবং স্মুথ হবে আপনার রিটেন ইংলিশটা। দি ফ্যাক্ট দ্যাট, দি ফ্যাক্ট দ্যাট, এই টাইপের যে ব্যবহারগুলো আছে এটাকে আমরা বলছি যে এটি হচ্ছে কি কম্পাউন্ড দ্যাট আর কি, মানে দ্যাটের সাথে কোনো কিছু কানেক্ট করা থাকবে। যেমন দি ফ্যাক্ট দ্যাট, দি ফ্যাক্ট, এই যে দেখুন এটি একটা দি ফ্যাক্ট, এটি জাস্ট আগের মতো, এটাও একটা নাউন। দেখুন দি ফ্যাক্ট, দি ফ্যাক্ট মানে হচ্ছে ঘটনাটি, বিষয়টি, দি ফ্যাক্ট মানে হচ্ছে ঘটনাটি, বিষয়টি, এই সত্য বিষয়টি এরকম বোঝানোর জন্য, তাহলে এটা একটা নাউন। এখন এই নাউন বিষয়টাকে যদি আপনি প্রশ্ন করেন কি সেই সত্য বিষয়টি, কি সেই ঘটনাটি, কি সেই বিষয়টি, তাহলে প্রশ্নের উত্তরে আপনার একটা ক্লজ আসতেছে, যে ক্লজটিকে আমরা বলবো এটি হচ্ছে আপনার কনজাংশন হিসেবে নাউন ক্লজ। এটি হচ্ছে কি একটা নাউন ক্লজ এবং এটি কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নিচ্ছে না, ঠিক আছে। কারণ আমরা দি ফ্যাক্ট, ঘটনাটি, ঘটনাটি কি, এই প্রশ্নের উত্তরে আপনার এই ক্লজটি আসতেছে যে দ্যাট হি ওয়ান্টস টু সি ইউ, সে যে তোমাকে দেখতে চায়, দ্যাট হি ওয়ান্টস টু সি ইউ, সে যে তোমাকে দেখতে চায়। দেখুন এখানে আমি যে এর ট্রান্সলেটটা কিভাবে করেছি, সে যে তোমাকে দেখতে চায়, এই ঘটনাটা, এই ব্যাপারটা শুড মেক ইউ হ্যাপি, তোমাকে খুশি দেয়া মানে আনন্দ দেওয়া উচিত, তোমাকে তোমার ভিতরে একটা আনন্দ হওয়া উচিত, ঠিক আছে। মানে তোমাকে যে সে দেখতে চায় এই ব্যাপারটাতে তোমার খুশি হওয়া উচিত, তোমাকে যে সে দেখতে চায় এই ব্যাপারটাতে তোমার খুশি হওয়া উচিত। তাহলে দেখুন দি ফ্যাক্ট, এই যে নাউনটি, এটা নাউনের পরিবর্তে আমরা যখন কি দিয়ে প্রশ্ন করি, একে ব্যাখ্যার জন্য আপনি আলাদা একটা ক্লজ এনে আপনার আপনার সেন্টেন্সটাকে আপনি এভাবে সাজাতে পারেন, ঠিক আছে। দি ফ্যাক্ট দ্যাট হি ওয়ান্টস টু সি ইউ, সে যে তোমাকে দেখতে চায়, শুড মেক ইউ হ্যাপি। আশা করি বুঝতে পেরেছেন। আরো এখানে উদাহরণ, দি ফ্যাক্ট, ঘটনাটি, দ্যাট আনএমপ্লয়মেন্ট ইজ স্টিল হাই, আনএমপ্লয়মেন্ট ইজ স্টিল হাই, এখনো যে আনএমপ্লয়মেন্ট খুবই বেশি, অনেক চড়া, অনেক দ্রুত বেড়ে যাচ্ছে আনএমপ্লয়মেন্টের সংখ্যা, এই ফ্যাক্টটা, এই বিষয়টা প্রুভস, প্রমাণ করে, হোয়াট এ ডিফিকাল্ট কান্ট্রি দিস ইজ, প্রুভস হোয়াট এ ডিফিকাল্ট কান্ট্রি দিস ইজ, এটা কতটা কঠিন একটা দেশ, হোয়াট এ ডিফিকাল্ট কান্ট্রি দিস ইজ। তারপরে দেখুন দি ফ্যাক্ট, বিষয়টি, বিষয়টি কি, দ্যাট টম পাস দ্য টেস্ট, টম যে এই পরীক্ষা পাশ করেছিল, এই বিষয়টি শোস, দেখায়, হাউ মাচ হি হ্যাজ ইমপ্রুভড, কতটা সে উন্নত করেছে বা উন্নতি করেছে। এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন আশা করি। এরপর আমরা আসছি কম্পাউন্ড কনজাংশন উইথ দ্যাট, মানে দ্যাটের সাথে আরো কিছু কানেকশন থাকে একসাথে মিশে যুক্ত হয়ে একটা অর্থ দেয়, সেটাকে আমরা কম্পাউন্ড দ্যাট বলি। যেমন ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট এর ব্যবহার আপনারা জানেন, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এই ব্যবহারগুলো আপনারা শিখে আসছেন, এই ব্যবহারগুলো আমরা এখানে আলোচনা করছি না। এবং প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডিং দ্যাট মানে কি, প্রোভাইডিং দ্যাট মানে হচ্ছে আপনার ইফের মতো কাজ করবে। এবং ইন কেস দ্যাট মানে হচ্ছে এই ঘটনার ক্ষেত্রে, ইন কেস দ্যাট
তারপর হচ্ছে নাও দ্যাট এবং গিভেন দ্যাট, এই দুটি ব্যবহার হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে, এগুলো আপনার নিউজ পেপারে ব্যবহৃত হয়, নাও দ্যাট এবং গিভেন দ্যাট। দেখুন প্রথমত সো দ্যাট যে ব্যাপারটা, এটা আমরা জানি যে হি purchased the computer so that he might improve his typing, এই ফরম্যাট গুলো আমরা জানি। সো দ্যাট এর ফর্মুলা গুলো এখানে পাস্ট ফর্ম হলে এখানে উড কুড মাইট এরকম দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে হয়। আবার এখানে দেখুন সুস্মিতা টোল্ড হিম শি উড ম্যারি হিম, সে তাকে বিয়ে করবে, প্রোভাইডিং দ্যাট এই শর্তে যে হি ফাউন্ড এ জব, সে যদি একটা জব পায় এই শর্তে তাকে বিয়ে করবে, প্রোভাইডিং দ্যাট এরকম অর্থ দিয়ে থাকে, এই ব্যবহারটা আপনারা জানেন। তো এখানেও কিন্তু দ্যাট এর ব্যবহার আছে। তারপরে দেখুন আনাস ফিলস হ্যাপি, আনাস কি করছে, আপনার খুশি অনুভব করছে বা আনন্দ অনুভব করেছে। নাও দ্যাট, এই নাও দ্যাট মানে হচ্ছে এখন যেহেতু, নাও দ্যাট মানে হচ্ছে কি এখন যেহেতু, দেখুন এখানে দ্যাট এর অর্থটা একটু চেঞ্জ হয়ে ভাবার্থ দিচ্ছে, নাও দ্যাট মানে হচ্ছে এখন যেহেতু। তো এখানে বলছি যে আনাস ফিলস হ্যাপি, আনাস খুশি অনুভব করছে, আনন্দ অনুভব করছে, নাও দ্যাট এখন যেহেতু শি হ্যাজ মুভড ইনটু এ নিউ হোম, শি হ্যাজ মুভড ইনটু এ নিউ হোম, সে যেহেতু একটা নতুন বাড়িতে উঠছে, সে যেহেতু একটা নতুন বাড়িতে উঠে গেছে, সে কারণে সে কি করছে, খুশি অনুভব করছে বা আনন্দ অনুভব করছে। তারপরে দেখুন আই এম সেন্সিবল উইথ মানি, আমি টাকার সাথে খুবই সেন্সিবল। গিভেন দ্যাট, এই বিষয়টা বিবেচনায় নিলে, এই গিভেন দ্যাটের দুটি ব্যবহার, দেখুন গিভেন দ্যাটের দুটি ব্যবহার আমরা দেখতে পাই পত্রিকায়। গিভেন দ্যাট দুটি ব্যবহার, একটি হচ্ছে যদিও হিসেবে, আরেকটা হচ্ছে এটা বিবেচনায় নিলে। একটি হচ্ছে যদিও হিসেবে, আরেকটা হচ্ছে এটা যদি আমি বিবেচনায় নেই, বিবেচনা করি, এই রকম দুটি অর্থ দিয়ে থাকে, যেটা আপনি পত্রিকা পড়লে, যদি আপনি এডিটোরিয়াল নিউজ গুলো পড়েন, এডিটর সাহেবরা এগুলো লিখে লিখে থাকেন। গিভেন দ্যাট এর এই ব্যবহারটা, এটি কনজাংশন হিসেবে ব্যবহার হয়। দেখুন এই ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, গিভেন দ্যাট এর এই ব্যবহারটা, প্রথম ব্যবহার হচ্ছে এটি যদিওর মতো উদাহরণ দেয়, যদিওর মতো। আপনারা দেখুন এই ব্যবহারটা, গিভেন দ্যাট এর ব্যবহারটা, প্রথমত এটি কিরকম দ্যাট সাউন্ড, অল দো এর মতো, যে যদিও, ঠিক আছে, যদিও এই টাইপের। যেমন আই এম সেন্সিবল উইথ মানি, আমি টাকার সাথে খুবই সেন্সিবল, মানে আমি খুবই সংবেদনশীল, টাকার সাথে খুবই সংবেদনশীল, টাকার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আর কি, খুবই মানে টাকার ব্যাপারে আমি খুবই সিরিয়াস, এই ব্যাপার বোঝানোর জন্য বলা হচ্ছে আই এম সেন্সিবল উইথ মানি। গিভেন দ্যাট, যদিও আই ডোন্ট আর্ন দ্যাট মাচ মানে যদিও আমি অতটা ইনকাম করি না, তবে আমি টাকার ব্যাপারে খুবই সিরিয়াস। ওকে, মানে এই ব্যাপারটা বোঝানোর জন্য যে দেখো আমি কিন্তু টাকার ব্যাপারে খুবই সিরিয়াস। গিভেন দ্যাট, যদিও আই ডোন্ট আর্ন দ্যাট মাচ, আমি অতটা যদিও ইনকাম না, যদিও অর্থে এটা ব্যবহৃত হয়েছে। সো গিভেন দ্যাট এর আমরা বলছি, এর ব্যবহার হচ্ছে আপনার প্রথমত, গিভেন দ্যাট হচ্ছে আপনার অল দো এর মতো, যদিও বা সত্ত্বেও অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এবং আরেকটা ব্যবহার হচ্ছে যে এটা বিবেচনায় নিলে, এটা ভাবলে, বা এটা নিয়ে চিন্তা করলে, এই বিষয়টা যদি চিন্তা করি, এই বিষয়টা যদি মাথায় নেই, এরকম অর্থ দিয়ে থাকে। এই বিষয়টা যদি মাথায় নেই, এই বিষয়টা যদি একটু চিন্তা করি, এরকম অর্থ দিয়ে থাকে, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমরা যদি একটা সেন্টেন্স দিয়ে আমরা বলি, ধরেন আমরা একটা সেন্টেন্স লিখে দেখাই, যে এটা বিবেচনায় নিয়ে যদি আমি ট্রান্সলেটটা করে দেখাই, একটা সেন্টেন্স আপনাদের লিখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বললাম যে যেমন আমাদের দেশে কি হয়, প্রথমে আমি গিভেন দ্যাট লিখলাম, যে গিভেন দ্যাট ইট ইজ গিভেন দ্যাট ইট ইজ আ মেজরিটি given this it is a majority Muslim country, given that it is a majority Muslim country, এর মানে হচ্ছে যে যদি আমি এটা বিবেচনা করি, এটা যদি মাথায় নিই, এটা নিয়ে যদি একটু ভাবি যে given that it is a majority Muslim country, আমি যদি এটা মনে করি বা এটা যদি ভাবি, এটা নিয়ে যদি চিন্তা করি যে it is a majority Muslim country, it is a majority Muslim country, তাহলে এখানে কি হতে পারে, যে যদি আমি চিন্তা করি যে এটা একটা মেজরিটি মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠের দিকে এটা খুবই মেজরিটি, সেটা যদি আমি বিবেচনায় করি, এরকম অর্থটা দিবে, যে এটা যদি আমি বিবেচনায় নেই, যে এই দেশটা, আমাদের দেশটা মেজরিটি মুসলিম কান্ট্রি, এরকম। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা দেখুন, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, এটা ট্রান্সলেটটা কিরকম হবে, এটা যদি আমি ভাবি, এটা যদি আমি মাথায় নেই, এটা যদি আমি বিবেচনা করি, এই ধরনের ট্রান্সলেট দিবে। এটা যদি আমি বিবেচনা করি, এটা যদি নিয়ে আমি ভাবি, এই ধরনের ট্রান্সলেট দিয়ে
আপনি প্রথম পার্টটা শুরু করবেন যে কোনটা ভাবলে ইট ইজ এ মেজরিটি মুসলিম কান্ট্রি, এটা একটা সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে যদি আমি বিবেচনা করি, এটা যে একটা সংখ্যাগরিষ্ঠ দেশ এটা যদি আমি বিবেচনা করি, এটা যদি আমি মাথায় রাখি, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত কি, এখানে আপনি এটা প্রসঙ্গক্রমে একটা সেন্টেন্স বলতে পারেন, সেটা হচ্ছে কি যে উই শুড মেজরিটি কান্ট্রি বিবেচনায় নিয়ে আমরা বিবেচনায় নিলে আমাদের উচিত উই শুড লিভ ইন এ হারমোনি, এভাবে আপনি বলতে পারেন যে একতার সাথে আমাদের বসবাস করা উচিত, এভাবে বলতে পারেন। অথবা উই শুড রেসপেক্ট অল, উই শুড রেসপেক্ট এভরিওয়ান, অথবা উই শুড প্রে, আমাদের প্রার্থনা করা উচিত, এটা বিবেচনায় নিলে, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্স অর্থ প্রকাশ করার জন্য এই গিভেন দ্যাট এর ব্যবহার হয়ে থাকে। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। গিভেন দ্যাট এর দুটি ব্যবহার, এখানে হচ্ছে যদিও বা সত্ত্বেও অর্থে, আর এখানে হচ্ছে আপনার কি, এটা বিবেচনা নিলে, এটা মাথায় নিলে। এই ধরনের সেন্টেন্স গুলো আপনি পত্রিকায় পাবেন, পত্রিকা খুলে যদি আপনি পড়েন সেখানে দেখবেন গিভেন দ্যাট এর অহরহ ব্যবহার আছে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এই দ্যাট এর ইউজেস অফ দ্যাট দিয়ে আমাদের আজকের এই ক্লাসটি শেষ হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। আমরা জাস্ট প্রথম থেকে একটু, জাস্ট যেহেতু সময় আছে, আমরা প্রথম থেকে একটু একটু জাস্ট যা যা পড়লাম সেটা একটু রিভাইজ করে দিচ্ছি। তো আমরা প্রথম ক্লাসটি একের কে ক্লাসে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দিয়ে শুরু করেছি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো আশা করি আপনারা ক্লিয়ার, আপনারা জানেন যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো কিভাবে ব্যবহার হয়। এই ব্যাপারটা নিয়ে আমরা বেশি একটা মাথা ঘামাচ্ছি না। তারপর আমরা রিসিপ্রোকাল প্রোনাউনে আসছিলাম। রিসিপ্রোকাল প্রোনাউন বলছিলাম দুই প্রকারের হয়, একটা হচ্ছে ইচ আদার এবং আরেকটা হচ্ছে কি ওয়ান অ্যানাদার। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। ইচ আদার হচ্ছে দুইজনকে বোঝানোর জন্য, দুইজনের মধ্যে যখন একই কাজ হয় সেক্ষেত্রে আমরা ইচ আদার ব্যবহার করি, এবং একাধিক, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যখন একই কাজ সম্পন্ন হয় তখন আমরা ওয়ান অ্যানাদার বলি। তো এগুলোর আমরা এখানে এক্সাম্পল দিয়েছি, ব্যাখ্যা করেছি, আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে একটা টপিকস রেখেছিলাম ওয়ান অফ দেম ভার্সেস ওয়ান অফ উইচ। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরেছেন। এরপর আমরা ওয়ান, ওয়ান্স এবং ওয়ান্স এই তিনটি ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এগুলো আপনি বুঝতে পেরেছেন। এগুলো এখানে আলোচনা করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। তারপর আমরা চলে আসছি ইউজ অফ দ্যাট, প্রপার ইউজেস অফ দ্যাট। প্রথম ব্যবহার ছিল এটি কিভাবে ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, এটি কিভাবে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, তারপর এটি কিভাবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। তারপর আমরা আসছিলাম দ্যাট এজ এ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট কিভাবে ব্যবহার হয়, এই যে রিলেটিভ প্রোনাউন, এর মানে হচ্ছে সে অ্যান্টিসিডেন্ট নিবে। দেখুন এখানে যে রিলেটিভ প্রোনাউন নিয়ে সেন্টেন্স গুলো লিখেছি সবাই অ্যান্টিসিডেন্ট নিয়েছে। দেখুন দ্যাট দি বয়কে বোঝাচ্ছে, হি ইনভাইটেড দ্য বয়, হি ইনভাইটেড দ্য বয়, সে বালকটিকে ইনভাইট করেছে। দ্যাট হি ম্যাড অন দ্য ট্রেন, যার সাথে, দেখুন এই বালককে বোঝাচ্ছে, দ্যাট দিয়ে বোঝাচ্ছে যে বালকটির সাথে, যে বালকটির সাথে, দেখুন ট্রান্সলেটটা কিরকম আছে, যে বালকটির সাথে সে সাক্ষাৎ করেছিল, ট্রেনে দেখা করেছিল, যে বালকটির সাথে সে ট্রেনে দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল, সে তাকে ইনভাইট করেছে, সে তাকে ইনভাইট করেছে। ফেরদৌসি বলেছেন ওয়ান্স, ওয়ান এর ইউজটা বলে দেন প্লিজ। ওয়ান্স, ওয়ান অ্যাপোস্ট্রফি অ্যাস দিয়ে বোঝালে সেটা হচ্ছে আপনার পসেসিভ ফরম্যাট, যেমন ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস মাদার, একজনের উচিত একজনের মাকে সম্মান করা, এই যে একজনের, আপনি পসেসিভ ফর্মে ওয়ান্স ব্যবহার করতে পারেন। আবার এটা সেম একই জিনিস কনটেক্সট চেঞ্জ করে আপনি ওয়ান্সকে ওয়ান ইজ অথবা ওয়ান হ্যাজ এইভাবে আপনি বলতে পারেন। সংক্ষিপ্ত যে রূপটা, অ্যাব্রিভিয়েশন বা অ্যাব্রিভাইটেড যে রূপটা, সেটা আপনি ব্যবহার করতে পারেন। স্যার ক্লজ নিয়ে আরো ডিটেলস জানতে চাই। ক্লজ নিয়ে আমরা যেহেতু ক্লজের ক্লাসে এখনো আসিনি, জাস্ট আমরা কি কি ক্লজ শিখছি এখানে, আপনার রিলেটিভ ক্লজ শিখছি, ঠিক আছে? রিলেটিভ ক্লজ, এখনো কনজাংশনের ব্যাপারগুলো দিয়ে ক্লজ কিন্তু আমরা এখনো শিখছি না, এখনো আমরা ক্লজে আসিনি। তারপর দেখুন এখানে রিলেটিভ প্রনাউনের ব্যবহারগুলো দেখুন, সবাই আগের অবজেক্টকে, আগের একটা অ্যান্টিসিডেন্টকে যে দিয়ে রিপ্লেস করতেছে। দেখুন আলফ্রেড ওয়ান্টস টু রিড দ্য বুক, আলফ্রেড চায় বইটা পড়বে। দ্যাট জ্যান রিকমেন্ডেড, যে বইটা, দেখুন এখানে ট্রান্সলেট হচ্ছে যে বইটা, আগের যে অ্যান্টিসিডেন্ট আছে তাকে ধরে বলা হচ্ছে যে বইটা জ্যান রিকমেন্ডেড। জ্যান কি করেছিল? রিকমেন্ড করেছিল, পরামর্শ করেছিল, সুপারিশ করেছিল, যে বইটা তাকে রিকমেন্ড করেছিল সেই বইটা আলফ্রেড ওয়ান্টস টু রিড, চায় পড়তে। তাহলে দেখুন এখানকার রিলেটিভ প্রনাউনের ব্যবহার হচ্ছে যে বইটা, যে বালকটা, দি চেয়ার এখানে, তাহলে যে চেয়ারটি শি হ্যাড সিন এট দ্য অকশন, নিলামে, নিলামে উঠেছিল আর কি, সেই ব্যবহারটা। তারপর দেখুন আমরা বলছিলাম দ্যাট এর মাল্টি ব্যবহার, সেটা হুইচ কে রিপ্লেস করতে পারে এবং হু কেও রিপ্লেস করে দ্যাট বসতে পারে, এই ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে আসছি দ্যাট অ্যাজ এ কনজাংশন, কনজাংশন হিসেবে ব্যবহার হয় এবং
ট্রান্সলেটটা কিরকম হয়, আমার একটা বাঙালি গান আছে যে সে যে কেন আসে নাই কিছু ভালো লাগতো, আপনার কনজাংশনের যে কেন এলো না কিছুই ভালো লাগে না, এই টাইপের একটা গান আছে না, যে সে যে কেন এলো না। দেখুন এখানে যে দিয়ে কিন্তু কোনো ব্যক্তি কোনো বস্তুকে বোঝাচ্ছি না, একটা জিনিস একটা ঘটনাকে বোঝাচ্ছি, একটা সেন্টেন্সকে বোঝাচ্ছি, একটা ক্লজকে বোঝাচ্ছি। সে যে কেন আসে নাই এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। সে যে কেন আসে নাই, সে যে কেন যায় নাই, সে যে কেন ফেল করেছে, সে যে স্কুলে গেছে, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। এই যে সে যে এইভাবে আমরা বলি, সেটাকে আমরা বলি কনজাংশনাল ব্যবহার। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলতে পারেন দ্যাট ক্লজকে আপনি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এই ব্যাপারটা। তারপর আমরা চলে আসছিলাম কমপ্লিমেন্ট হিসেবে, যদি সেটা অ্যাডজেক্টিভ হয় তাহলে কেন, যেমন আই এম হ্যাপি, আমি খুশি, কেন খুশি, কেন খুশি, এই প্রশ্নের উত্তরে যদি একটা ক্লজ আসে তাহলে সেই ক্লজটি হবে নাউন ক্লজ, এবং সেটি হবে কি, সেখানকার যে দ্যাট হবে কনজাংশন। তারপর আমরা নাউনের বললাম যে নাউন যে হচ্ছে নাউন ক্লজ। ইংলিশিয়ানরা যে সবসময় সত্য আসছি যে রিপোর্টিং ভার্বের পর দ্যাট বসে, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। তারপর দি ফ্যাক্ট দ্যাটের ব্যবহার আসলে ওই যে দি আইডিয়ার মতোই, জাস্ট আইডিয়ার জায়গায় দি ফ্যাক্ট বিষয়টা, ঘটনাটা কি, তারপর আপনি দ্যাট ক্লজ দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে আসলাম যে কম্পাউন্ড কনজাংশন উইথ দ্যাট, কম্পাউন্ড কনজাংশন ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইন কেস দ্যাট, এই ক্ষেত্রে যদি ঘটে যায়, এই ক্ষেত্রে আমরা ইন কেস দ্যাট ব্যবহার করি। ইন কেস দ্যাট তুমি যদি ফেল করে ফেলো, ইন কেস দ্যাট ইউ ফেল ইউর এক্সাম, তুমি যদি ফেল করে ফেলো, হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, এই ধরনের কথাবার্তা বলার জন্য আমরা ইন কেস দ্যাট বসাই। তারপর নাও দ্যাট হচ্ছে এখন যেহেতু, এবং গিভেন দ্যাট হচ্ছে দুটি অর্থ হয়, একটা হচ্ছে যদিও বা সত্ত্বেও, আর একটা হচ্ছে এই বিষয়টা বিবেচনায় নিলে, এই বিষয়টা নিয়ে ভাবলে আমাদের বলতে হয় যে এটা খুবই অন্যায় হয়ে গেছে। এরকম এক্সপ্রেশন ব্যবহার করার জন্য আমরা গিভেন দ্যাট ব্যবহার করি, যে তার এই আচরণটাকে যদি আমরা বিবেচনা করি, তার এই আচরণটা যদি আমরা মাথায় নেই, তার এই আচরণটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে বলতে হয় যে সে একটা বেয়াদব, সে একটা কুলাঙ্গার। এই ধরনের কথাবার্তা যখন আমরা বলি তখন আপনি গিভেন দ্যাট ব্যবহার করতে পারেন। এইভাবে আমাদের আজকের এই ক্লাসটি শেষ হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বাকি এই সময়টুকুতে করতে পারেন, আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। সাজ্জাদ ইসলাম বলেছেন থ্যাঙ্কস স্যার, আজকে অনেক নিউ কিছু জানলাম, খুব ভালো লাগলো, অসাম ক্লাস হয়েছে। ওকে, ধন্যবাদ আর এই স্বীকারোক্তির জন্য। আমরা একটু দেখি ফেসবুকে কারা কারা আছে। স্যার গিভেন দ্যাট এর দুটা ব্যবহার আবার বলবেন প্লিজ। গিভেন দ্যাট এর দুটা ব্যবহার, একটা হচ্ছে যদিও, একটা হচ্ছে কি যদিও সত্ত্বেও, এইভাবে আপনি ট্রান্সলেট করবেন, যদিও সত্ত্বেও। যেমন আই এম সেন্সিবল উইথ মানি, মানে আমি টাকার ব্যাপারে খুবই মানে সিরিয়াস, খুবই কিন্তু আমি আসলে কি, যদিও গিভেন দ্যাট আই ডোন্ট আর্ন দ্যাট মাচ, আমি যদিও আমি তেমন টাকা ইনকাম করি না, কিন্তু টাকার ব্যাপারে আমি খুবই সংবেদনশীল, আমি খুবই কি বলা হয়, খুবই সিরিয়াস, আমি খুবই মারাত্মক টাইপের, টাকা নিয়ে আমি খুব ঝামেলা টামেলা করি না, কিন্তু আমার টাকা নাই, যদিও আমার টাকা নেই, আমি কিন্তু টাকা নিয়ে ঝামেলা টামেলা করি না। এখানে একটা ওয়ার্ড, এখানে একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স হচ্ছে যে এটা যদি বিবেচনায় নেই, এটা যদি ভাবি, যেমন আমরা বলে থাকি কোনো একটা কোনো পরিস্থিতিতে, যে আমরা যদি তার এই আচরণটাকে বিবেচনা করি, তার আচরণটার দিকে তাকাই, তার আচরণটার দিকে যদি তাকাই, তার আচরণটা যদি বিবেচনায় নেই, তাহলে বলতে হয় সে একটা উগ্র ছেলে, সে একটা বেয়াদব ছেলে, ঠিক আছে। এই ধরনের কথাবার্তা বলার জন্য আমরা কিন্তু সেন্টেন্সে গিভেন দ্যাট ব্যবহার করি। ফেরদৌসি, থ্যাংক ইউ স্যার। রায়হান, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, সো আশা করি ব্যবহারটা বুঝতে পেরেছেন। আজকের যে ক্লাসটি আমরা করেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। দ্যাট এর ইনস এন্ড আউটস এখানে আপনি পেয়ে গেছেন। দ্যাট এর ব্যবহারটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আপনার রিটেন অনেক অনেক হেল্পফুল হবে। এবং আমরা এখানে অলরেডি অনেক কিছু শিখে ফেলেছি, ঠিক আছে। অলরেডি রিলেটিভ ক্লজ শিখে ফেলেছি, তারপর দ্যাট এর ব্যবহার শিখে ফেলেছি, তারপর নাউন প্রোনাউন নিয়ে অনেক আলোচনা করেছি, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ